তাহলে ম্যান্ডুর কন্টেন্ট আজকের ভিডিওতে জয়গুরু জেঠু, আর কালকের ভিডিওতেও কিন্তু জয়গুরু জেঠু। কালকের জয়গুরু জেঠুর মানে যে এক্সপায়ার হয়ে গেছে তার যে ব্যাপার স্যাপার, তারপরে বার্নিং আর্টে কী হয়েছে সেইগুলো কন্টেন্ট হবে। আর আজকের যে কন্টেন্ট হয়েছে স্পেশালি সে জয়গুরু জেঠু ওদের বাড়িতে এসেছেন এবং তারপর ওরা ওনাকে নিয়ে যে হসপিটালে গেল এবং সেখানে কি করলো সেটা ওর মেন ফোকাস। যাই হোক, এখন না আমার কোনো কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে এই যে আমাদের ম্যান্ডি আর সুর যে ঝামেলাটা বেঁধেছে সেটার শুরুয়াতটা ছোটো মাকে দিয়ে হয়েছিল। বুঝতে পেরেছ? এই যে ছোটো মাকে নিয়ে যে কন্টেন্ট হয়েছিল না, যেখানে সু বলেছিল সব জানি, এই যে ব্যাপারটা, সেই জায়গাটা থেকেই অ্যাকচুয়ালি শুরুটা হয় এবং তর্ক বিতর্ক শুরু হয়। কারণ ছোটো মার ব্যাপারে যদি সু বলে আমি সব জানি, এটার মানেটা হচ্ছে যে ম্যান্ডির তরফ থেকে ব্যাপারগুলো সুয়ের কাছে এসেছে, তাই সু এই ডিম্যান্ডটা করেছে। তো এই জায়গাটা দিয়েই সমস্যা। এবার তারপর থেকেই দেখা যায় যে প্রথম ছোটো মাকে নিয়ে কমেন্ট করার পরেও ম্যান্ডি পরে পরে ছোটো মার সঙ্গে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। না আত্মীয় স্বজনই হয়, বাইরের লোক হয়, তো আত্মীয় স্বজনের সঙ্গে হৃদ্যতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথাও না একটু দেখা যাচ্ছে যে একটু বেশি মাখামাখিটা দেখা যাচ্ছে। ঠিক আছে, না আমরা জানি যে ছোটো মা একটা ব্যাপারে ম্যান্ডিকে সাপোর্ট করেছিল একটা সময়, তার জন্য স্যান্ডির চক্ষু শুল হয়েছিল ছোটো মা, কিন্তু ছোটো মা কিন্তু ম্যান্ডির সঙ্গে আগে থাকতেই বেশ ভালো হেলদি রিলেশন ছিল, আর তার জন্যই না এরকম একটা মুহূর্তে ম্যান্ডিকে সাপোর্ট করেছিল, স্যান্ডিকে নয়। তার মানে বুঝতে পারছো তো ছোটো মার সঙ্গে তার রিলেশনটা কোন জায়গায়। তো সেই জায়গা থেকে ম্যান্ডির ব্যক্তিগত জিনিসপত্র, ভীষণ ইনার জিনিসপত্র ছোটো মা জানে, এবং ছোটো মারও হয়তো কিছু ইনার জিনিসপত্র ম্যান্ডি জানে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ম্যান্ডি যে সেটা আবার পাঁচ কান করে শুয়ের পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেটা তো বুঝতেই পেরেছি আমরা। আর সেটার পরেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে, এবং ওখান থেকেই মিথ্যা বলেছে কি সত্যি বলেছে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে, আর তারপরে রিলেশনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ঠিক আছে, তো ওই জন্যই ম্যান্ডি ইচ্ছা করে সুকে দেখিয়ে সবসময় ছোটো মা এই করতে থাকে। ঠিক আছে, না এবার ছোটো মার ব্যাপারে আমি একটা কথা বলি। ছোটো মাও কিন্তু আমি দেখলাম কিছুদিন আগে নাইটি দেখিয়েছিল, প্রায় 10খানা নাইটি ম্যান্ডির থেকে নিয়েছে এবং বেড কভার নিয়েছে, এবং সেগুলোর কিন্তু মানে গুণগান করেছে যে নাইটির কাপড় কোয়ালিটি খুব সুন্দর, বিছানার চাদর খুব সুন্দর। যবে থেকে ও মানে নাইটি আর বিছানার চাদর বিক্রি করেছে তবে থেকে আমি সবসময় ওর থেকে নাইটি নিই, কথা হবে না, মানে সেই লেভেলের ওর ব্যাপারগুলো অ্যাড করছিল, এটা আমরা দেখেছি। এবার ছোটো মার একটা গুণ যেটা আমার চোখে পড়েছে, অনেকেরই হয়তো চোখে পড়েছে, সেটা হচ্ছে ছোটো মা কিন্তু ভীষণ অ্যাক্টিভ একটা ভদ্রমহিলা। এবং যেটা দেখলাম যে আগের বারে ওর যে বড় জ্যাঠা, তার যে ছেলের যে ব্যাপারটা, শরীর খারাপ ছিল, হসপিটালে নিয়ে গিয়েছিল, সেই ব্যাপারেও কিন্তু ছোটো মা ভীষণ অ্যাক্টিভ ছিলেন এবং সব সময় ওদের সঙ্গে যাচ্ছিলেন। অপারেশনের দিন ওখানে বসেছিলেন, তারপরে যেদিনকে নিয়ে এলো সেদিনও উনি গেছিলেন। মনে আছে সেদিন বিয়েবাড়ি ছিল, কিন্তু উনি হসপিটাল থেকে ওকে চেক আপ করে নিয়ে এসে তারপরে বিয়েবাড়ির জন্য রেডি হয়েছিল, সেই জন্য ম্যান্ডিদের যেতে দেরি হয়েছিল বিয়েবাড়িতে। তো সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে যে ছোটো মা কিন্তু এই হসপিটালের ব্যাপারটাতে বেশ অ্যাক্টিভ, এবং এই রকম যখন কারোর পরিস্থিতি হয়, মানে হসপিটালাইজড হতে হয় বা এইসব ডাক্তারখানা, তখন কিন্তু ওনাকে মানে উনি যায়। হ্যাঁ, এবার ওনাকেই হয়তো সবাই ডাকে হয়তো, যেহেতু উনি এই ব্যাপারটায় অ্যাক্টিভ। তো সেটা আমরা দেখলাম এই জয়গুরু জেঠুর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এবং ম্যান্ডি কিন্তু এটা বলেছে যে ওই আমার যা এবং ছোটো মার চ্যানেলের থেকে তোমরা আরও বেশি ওই ব্যাপারগুলো জানতে পারবে, কারণ ওদের কাছে ভিডিওতে রয়েছে, ওরা অনেকটা মানে দেখিয়েছে করেছে। তো এই যে ছোটো মা যে তার মানে স্পেশালি এই ব্যাপারগুলোতে বেশি অ্যাক্টিভ, সেটা পরিষ্কার। এবং ছোটো মাই কিন্তু ম্যান্ডিকে বারবার ডেকেছে। দেখো, ও কিন্তু পরিষ্কার বলল যে স্যান্ডি এসে বলছে যে এরকম জয়গুরু জেঠু এসেছে আর এরকম করছে, জানো তো। ম্যান্ডি কিন্তু প্রথমে জানতে পারেনি বা জানেনি বা দেখেনি, এবং ছোটো মা ওর কাছে 4-5 বার এসছে যে কি করা যায় বলো তো, কী করি বলো তো। এবার এর কারণটা কি,
কারণ ছোটো মা কেন ওদের মানে ম্যান্ডির কাছে বারবার এসছে, তার কারণ দেখো ম্যান্ডি তো ইকোনমিক্যালি অনেকটা স্ট্রং, ঠিক আছে? তো যখনই কোনো বাড়িতে কোনো ফ্যামিলিতে ইকোনমিক্যালি কেউ যে স্ট্রং হয় তার কাছে মানুষ আসে যে কি করা যায়, কারণ এখানে এই মুহূর্তে ওই ভদ্রলোকের জন্য যে ইকোনমিক্যালি কিছু ব্যাপারগুলোর দরকার ছিল এটা তো স্বাভাবিক। এবং আরও একটা জিনিস দেখা গেল, ছোটো মা কিন্তু অনেক বেশি ব্রড মাইন্ডেড। সেটা হচ্ছে যে উনি তো ম্যান্ডির মতো ওদের অবস্থা নয়, উনিও প্রচুর পরিশ্রম করে, উনি যেটা বলেছেন, এবং ইএমআই দিয়ে দিয়ে ঘরের জিনিসপত্র করেছে, নিজের শখ আহ্লাদ পূরণ করেছে, নিজের জিনিসপত্র কিনেছে। তার মানে খুব যে ফ্লেক্সিবল উনি তা কিন্তু নয়, এবং উনি পরিশ্রম করে রাত্রি 2টো 2:30টা 3টে পর্যন্ত উনি জেগে থাকে। ম্যান্ডি বলে যখনই রাত্রিবেলা উঠি তখনই দেখি উনি জেগে আছেন, এবং উনি কিন্তু ফুলের কাজ করে প্লাস ব্লগিং করে, হ্যাঁ, তারপরে আরও কী সব মানে জিনিসপত্র করে, মানে হাতের কাজ টাজ সবসময় বাড়িতে বসে করে যাতে ইনকাম হয়, এবং সেই ইনকাম হলে উনি ফ্লেক্সিবল হবে আর কি, সেই জন্যে। তো তারপরেও দেখলে ছোটো মা কিন্তু ইনস্ট্যান্ট 500 টাকা বের করে দিয়েছে ওই জয়গুরু জেঠুকে ভর্তি করার পর। মানে হসপিটালে খরচা কিছু লাগছে না, কিন্তু শুধু একটা টেস্টের জন্য 150 টাকা লেগেছে, প্লাস আয়ার জন্য 400 টাকা, আর 50 টাকা হচ্ছে সুইপার, যে কিনা ওই যে মানে পটি ফটি ইউরিন ফিউরিন যে পরিষ্কার টরিষ্কার করে ফেলে ঠেলে দেয় তার জন্য। তার মানে বুঝতে পারছো তো, সেইগুলো মিলিয়ে 500 টাকা হয়েছে, সেটা কিন্তু ওই ছোটো মাই কিন্তু প্রথমে দিয়েছে। এবং ম্যান্ডি তখন বক্তব্য, ছোটো মা যেহেতু আগের দিন দিয়েছে তাহলে পরের দিন আমি দেব, প্রথম দিন কিন্তু ম্যান্ডি দেয়নি, ঠিক আছে? এবং বলেছে যে প্রতিদিন ছোটো মা কেন করবে, আমাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। এইবার দেখো এই ভদ্রলোকের সঙ্গে এদের কিন্তু ব্লাড কোনো রিলেশন নেই, এবং ওর কথা অনুযায়ী যে এই ভদ্রলোক বিয়েও করেনি, কোনো সন্তানের তো প্রশ্নই আসে না। দূর সম্পর্কের একটা ভাইপোনা কে আছে, যাকে ফোন করেছিল সে ডাইরেক্টলি ডিনাই করে দিয়েছে। অসুস্থ অবস্থায়, শরীর খারাপ, এখন কেউ আর দায়িত্ব নেবে? কিন্তু দায়িত্বটা অ্যাকচুয়ালি কাদের নেওয়ার কথা? অবশ্যই দায়িত্বটা ম্যান্ডিদের ফ্যামিলিকেই নেওয়ার কথা, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে। কেন? এবার তোমরা বলতে পারো কেন। তার কারণ হচ্ছে ওই ভদ্রলোক না করেছে বিয়ে, না করেছে সংসার ধর্ম, উনি ওই যে ম্যান্ডির শ্বশুরবাড়ির যে মা আছেন তার দেখাশোনা করতো, তার সমস্ত কিছু উনি করতেন। তার মানে কিন্তু উনি সার্ভিস প্রোভাইডার, উনি কিন্তু ওই মন্দিরের জন্য সার্ভিস দিয়ে গেছেন তার জীবন অবস্থায়। তা সেই জায়গা থেকে তার মানে এরাই তো তার টেক কেয়ার করবে, কারণ এদের ফ্যামিলির মন্দিরেই কিন্তু তিনি সেবায়েত ছিলেন, তাহলে সেই সেবায়েতের রেসপন্সিবিলিটি তো এদের নিতে হবে, যেহেতু তিনি কোনো আলাদা সংসার ধর্ম বা সন্তান নেই, তাই না? তো এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এইবার ওদের বক্তব্য অনুযায়ী যে ওই ভদ্রলোক ওদের বাড়ি থাকাকালীন থাকতে থাকতে হঠাৎই আশ্রমে চলে যায়, ঠিক আছে? আশ্রমে চলে গিয়ে ওখানে থাকতে শুরু করে, তার মানে বয়স হয়ে গেছে, সেইভাবে হয়তো আর সেবায়েতের কাজ টাজ লাগছে না, তাই তিনি আশ্রমে চলে যান। তারপরে হয়তো মানে তখন হয়তো এদের বাড়িতেই খাওয়া দাওয়া করতো, কোনো একটা ঝামেলা হয়েছে তার জন্য আশ্রমে চলে গেছে। আবার ওখান থেকে এসে 2-4 মাস এখানে ছিলেন, ঠিক আছে? এবং থাকার পরে উনি কিন্তু আবার আশ্রমে চলে যান। এবার ওদের বক্তব্য, ওনার একটা ছোঁয়াচে রোগ হয়েছে, এবং সেই ছোঁয়াচে রোগের জন্যে হচ্ছে আশ্রমের লোকেরা ওনাকে হসপিটালাইজড করেন, এবং হসপিটালে নাকি ওনাকে একটা আলাদা ঘরে রাখা হয়েছিল, যে কারণ এতটাই ছোঁয়াচে ওনার রোগ। আচ্ছা, এবার ও বলছে বঙ্কাইটিস হয়েছে, হ্যাঁ, বঙ্ক্রিয়াটিস বা বঙ্কাইটিস যাই বলো, ওই হয়েছে। তো বঙ্কাইটিস বা ব্রঙ্কিয়াটিস কি ছোঁয়াচে রোগ? আমি যতদূর জানি টিবি ফিবি হচ্ছে ছোঁয়াচে রোগ। তার মানে ওনার কি মানে কাস্তে কাস্তে ওই সব ব্লাড ফ্লাড বেরোতো, আমি জানি না। বঙ্কাইটিস থেকেই কি টিবি হয় আমার সেটা জানা নেই। টিবি যদি হয় অনেকে বলে ছোঁয়াচে রোগ, কিন্তু বঙ্কিয়াটিস বা বঙ্কাইটিস কি ছোঁয়াচে রোগ কিনা আমার জানা নেই। তো ও যে বলছে মারাত্মক মানে ছোঁয়াচে রোগ, তার জন্য সবাই বলছে যেহেতু তোমাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার ধর্ম আছে, তাই তোমরা ছুঁয়ো না। কিন্তু তারপরেও ম্যান্ডিদের ফ্যামিলির লোকেরা কিন্তু অ্যাক্টিভ হয়ে সমস্ত কিছু করেছে। এখানে আমি বলবো অবশ্যই ম্যান্ডি, স্যান্ডি, ছোটো মা, ওই আর একজন যিনি যা আছে, তাদের সবারই কিন্তু ব্রড মাইন্ডেড মেন্টালিটি দেখা গেছে, এবং তারা কিন্তু বাইরের এই সেবায়েতের জন্য কিন্তু ওই ছোঁয়াচে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে তার জন্য যেটুকুনি করা যায় সেটুকুনি করেছে, ঠিক আছে? আচ্ছা,
এইবার যেটা শুনছিলাম সেটা হচ্ছে ওই ভদ্রলোক হচ্ছে মাথাও খারাপ হয়ে গিয়েছিল, হার্টেরও সমস্যা, 85 বছর বয়স, মানে বার্ধক্যজনিত কারণ আছে, এবং যেহেতু সেইভাবে তো যত্নার্থী পায়নি, তাই স্বাভাবিকভাবে শারীরিক অসুস্থতা ধরে নিয়েছে। আচ্ছা, এইবার ম্যান্ডির বক্তব্য অনুযায়ী যে সারাদিন আমাদেরকে এখন মানে 4টে পর্যন্ত না খাওয়া থাকবে, কারণ ওনাকে গাড়িতে তুলে ফুলে দিয়ে তারপরে হচ্ছে আমাদের মানে স্নান খাওয়া করতে হবে, কারণ হচ্ছে তোমার নাহলে তো আবার সমস্যা হবে, জামা মানে স্নান ফান করতে হবে, ধুতে হবে, এইসবের জন্য। তো পরেও বলল যে আমি প্যাকিংয়ের পর কিছুটা খেয়ে নিয়েছিলাম, পরে বলেছিল, আগে বলেছিল স্নান খাওয়া পরে করতে হবে, ওনাকে তুলে দিয়ে তারপর। আর যেটা বুঝলাম প্যাকিংয়ের পরে তুলে দেওয়ার আগেই ও ও খেয়ে নিয়েছিল, খেয়ে কিন্তু স্নান তারপরে করেছে, মানে ওনাকে মানে আর কি ওইসব করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ও স্নান করেছে। আর তারপরে ওরা স্ট্রেচারে করে নিয়ে গেছে ওই লায়ন্স ক্লাব থেকে, ওদের একটা এসেছিলো ওই অ্যাম্বুলেন্স, তাতে করে তুলে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সটা ওই টুকটুকির মতো দেখতে, ঠিক আছে। তো যাই হোক, ওই ওর মধ্যে বসেছিল যাটা, ওকে তো একজনকে ধরে বসতে হবে, তো উনি ধরে বসেছিলেন, আর ওই জন্য মাস্কটা পরেছিলেন, আর পিছনে ওরা ছিল, কিন্তু ওদেরও মাস্ক পরার দরকার ছিল, যেহেতু রোগটা ছোঁয়াচে রোগ, ভালো করে বোঝো, যেহেতু রোগটা ছোঁয়াচে রোগ এবং হসপিটালে যাচ্ছে, ঠিক আছে, মহকুমার হসপিটাল যেটা, তো সেই হসপিটালে যাচ্ছে, তো নানা রকম রোগের চারিদিকে রয়েছে উৎপাত, সেক্ষেত্রে মাস্ক পরাটা কিন্তু বাঞ্ছনীয় ছিল। আর আরেকটা জিনিস ওরা দেখলে যে ওরা কিন্তু নিয়ম অনুশাসনের ধারে কাছ দিয়ে যায় না, তো তাই হসপিটাল থেকে এসে জামা কাপড় না ছেড়ে স্নান না করে ওরা কিন্তু আগে চা বিস্কুট খেয়ে নিল। এবার তোমরা বলতেই পারো কেন, কী করবে, তো অনেকে তো হসপিটাল থেকে বেরিয়েও চা বিস্কুট খায়, হ্যাঁ খায়, অনেকে পরিস্থিতি পড়লে ওই হসপিটাল থেকে দেখে ঠেকে বাইরে এসে চা ফা খায়, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওরা যখন বাড়িতে এসেই চাটা খাবে, তাহলে অন্তত জামা কাপড়টা ওদের ছাড়া উচিত ছিল, তারপরে ভালো করে হাত ফাত ধুয়ে তারপরে যদি ওরা চা বিস্কুটটা খেত, তাহলে কিন্তু অতটা ব্যাপারটা হতো না। যখন এই জার্ম নিয়ে এত ভয়, জার্ম নিয়ে ইনফেকশান নিয়ে এত ভয়, যখন বলছে ওটা ছোঁয়াচে রোগ, তাহলে তাকে ভর্তি করে দিয়ে এসে জামা কাপড় ওই হসপিটালের পরেই বারান্দায়ও কি মানে জার্মটা থাকবে না? ও বলছে যে আমরা ঘরে ঢুকিনি, বারান্দায় তো ঢুকেছে, তো বারান্দায় ঢুকলে কি জার্ম তো ওড়ে, তো জার্মটা কি চারিদিকে ছড়াবে না? তো আমার দরকার কি আছে আমি জামা কাপড় কটা ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে একটু গা হাত পা মুছে স্নান যদি নাই বা করি, করে তারপরে আমি চা বিস্কুটটা খাই? আমি বুঝলাম না যে ওরা মানে ওই জামা কাপড়ে বসে চা বিস্কুটটা কী করে খায়, আমি বুঝতে পারলাম না। এখানে ছোটো মাকেও তাই দেখলাম, ম্যান্ডিকেও তাই দেখলাম, বুঝতে পারছি সারাদিন না খাওয়া না দেওয়া সব ঠিক আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় এই হাইজিনটা মেনটেন করার দরকার ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জয়গুরু জেঠু এক্সপায়ার করে গেছে, সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে ম্যান্ডি জানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি অনেকেই বলছে যেহেতু জয়গুরু জেঠু ওদের ওইখানে সেবায়েতের কাজটা করতো, মাকে সেবা করতো, তাই উনি মায়ের চরণে শেষবারের মতো আসলো, ঠিক আছে। এইবার এমনি তোমরা জানো তো একটা কথা আছে যে বাচ্চা পটি করে বাঁচতে, আর বুড়ো পটি করে মানে চলে যেতে, এটা কিন্তু একটা মানে প্রবাদ প্রবচন আছে। তো উনি ওই যে পটি করব করছিল, ওটা অ্যাকচুয়ালি ওনার সাংকেতিক চিহ্ন যে এইবার উনি গত হবেন, ঠিক আছে। এবার উনি অ্যাকচুয়ালি মায়ের মানে পায়ে ঠাঁই নেওয়ার জন্য এসেছিলেন আর কি, মানে উনি যেহেতু এখান থেকেই ওনার সেবা শুরু করেছিল, তাই ওখানে উনি এসে আসলেন, এবং ঋণটা ছিল, তার জন্য ওরাও ওনার জন্য কাজকর্মগুলো করলো। অবশ্যই ম্যান্ডি স্যান্ডি বা ওই যা বা ওনার ছোটো মা যেটুকুনি ওই ভদ্রলোকের জন্য করলো, যেটুকুনি করেছে সেটুকুনি কিন্তু ওদের ওই পুণ্যের খাতায় লেখা হলো। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি, আমি যেটুকুনি দেখে বুঝেছি, সত্যি ছোটো মা মন থেকে ব্যাপারটা করে, এবং ছোটো মা কিন্তু সত্যি এইসব ব্যাপারে খুব অ্যাক্টিভ, এবং উনি কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু অনেক ব্রড মাইন্ডেড, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। সে পয়সার দিকেও বলো আর শরীরের মানে ফিজিক্যালিও বলো, সেই লেভেলের কিন্তু করেছেন, এটা কিন্তু পরিষ্কার, মানে ওনার মনটা কিন্তু অনেক পরিষ্কার, উনি কিন্তু অনেক ব্রড মাইন্ডেড। যাই হোক, উনি ম্যান্ডিকে বারবার ডেকেছে, ম্যান্ডিও গেছে, ম্যান্ডিও করেছে, স্যান্ডিও করেছে, সবাই ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে ছোটো মার ব্যাপারটা কিন্তু বেশি অ্যাক্টিভ দেখালো।
এইবার কথা হচ্ছে যে ম্যান্ডি তো 500 টাকার মধ্যে 250 টাকা দিয়ে দিতে পারতো প্রথম দিনই। ও বললো না তুমি কাল দিয়েছো ওর দেবো। দেখো 500 টাকা করে যদি পার ডে দিতে হতো ওনার পক্ষে, তখন হয়তো ব্যাপারটা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যেত, সবার পক্ষে সম্ভব হতো না। কিন্তু যাই হোক, ছোটো মাঝে প্রথম দিনই ব্যাপারটা করেছে, এটাই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো জানি না কালকের মানে বার্নিং ঘাটের কী ভিডিও আসে, কারণ ম্যান্ডি তো এইসব করতে মাহির। ওর বাবার সময়ও বার্নিং ঘাটের ব্যাপারগুলো করেছে, এই সময়ও করবে। এবং ওদের বক্তব্য আমরা ব্লগারদের সমস্ত কিছু দেখানোটা বাঞ্ছনীয়। তার জন্য আমি যেমন সুখের দিন দেখাবো তেমন দুঃখের দিন দেখাবো, সমস্ত পরিস্থিতি সমস্ত সার্কামস্ট্যান্সেই আমি ভিডিও করে যাব, এটা ওর বক্তব্য। ঠিক আছে। এবং আমরা জানি কিছুদিন আগে আমরা প্রবাসীকে নিয়ে এটা নিয়ে অনেক কথা বলেছিলাম যে এই জিনিসগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, বাট আমরা কিন্তু জানতাম যে ম্যান্ডির বেলায় ম্যান্ডিও কিন্তু এইগুলো দেখিয়েছে। হ্যাঁ, ও কারোর কথা চিন্তা ভাবনা করেনি, ওর বক্তব্য সবটাই দেখাতে হবে। এবং এই যে জেঠুর ব্যাপারটা ও যে দেখাবে, হ্যাঁ, সেটাও আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আর একটা ব্যাপার হলো যে আমরা দেখলাম যে ম্যান্ডি সব পার্সেলগুলো গোছাগুছি মানে লেখালেখিগুলো করছে স্যান্ডি, আরও উপর থেকে সব ঠিকানা ফিকানাগুলো বলছে, এবং এক বস্তা নাইটি মানে বিক্রি হওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। এবং একটা বস্তায় ধরেনি, আবার একটা মানে ওই কাপড়ের যে ব্যাগগুলো হয় তাতে করে জিনিস যাচ্ছে। আর বলল আমাদের ম্যান্ডি যে সব নাইটি বেরিয়ে গেল, আবার নতুন করে নাইটি তুলতে হবে, এর জন্য টেনশন। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো যে ম্যান্ডিকে তোমরা যতই বলো যে ম্যান্ডি প্রচুর দাম নেয়, হিউজ পরিমাণে দাম নেয়, ম্যান্ডির দাম এই ওই সেই, তারপরেও কিন্তু ম্যান্ডি এক বস্তা নাইটি বিক্রি করেছে। ঠিক আছে, এই ভেরি রিসেন্ট। হ্যাঁ, কবে থেকে বলো? এই তো শরীর অসুস্থ হওয়ার পর থেকে নাইটি তোমার করলো মানে দেখালো, আর তাতে কিন্তু এক বস্তা নাইটি বেরিয়ে গেল। ঠিক আছে। এবং ওর আবার নতুন করে রিস্টক করতে হবে, তার মানে বুঝতে পারছো কত সেল ওর। হ্যাঁ, এই আমি আগে বলেছিলাম তোমাদের যে ম্যান্ডি অনেক বেশি হিউজ দাম নেয়, কিন্তু ভেরি রিসেন্ট যে ভিডিও নাইটিগুলো দেখিয়েছে তাতে কিন্তু দামটা একই রেখে ও কিন্তু জিনিস কোয়ালিটি অনেক ভালো দিচ্ছিল, এটা আমি দেখেছি। তো যাই হোক, সেটা খুব ভালো, ব্যবসার জন্য গুড সাইন। কারণ ওই ভুলভাল করে মানে কি বলবো, ভুলভাল মানে হচ্ছে তুমি যদি মানে ডুপ্লিসিটি করে মানে বিক্রি করো, তাহলে কিন্তু তোমার ব্যবসাটা লং টার্ম চলবে না। কিন্তু যদি তুমি এইভাবে করো, সৎ থাকো, দাম বেশি হোক কিন্তু জিনিস ভালো হয়, তাহলে কিন্তু ব্যবসা চলবে। তো যাই হোক, আমরা দেখলাম ম্যান্ডির এক ব্যাগ নাইটি বেরিয়ে গেল। নিয়ে গেল কে, যে কুরিয়া করে সেই লোকটা নিয়ে চলে গেল। এবং ওর একটা টেনশন আমার মাথার মধ্যে ঢুকলো যে ওকে আবার নাইটি মানে রিস্টক করতে হবে, বললো এই একটা টেনশন আছে। আচ্ছা, তারপরে ও বললো যে আমি ভেবেছিলাম আজকে সারাদিনে 3টে বিছানা চাদর ফাদর তুলে 3টে ঘর একেবারে মেকওভার করব, কিন্তু সেটা করার সুযোগ সময় হলো না। আর পয়লা বৈশাখে মানে দেখি কি করব। পয়লা বৈশাখে অনেক কাজ আছে, সকালবেলা একরকম রান্না খাওয়ার ব্যাপার আছে, তারপর দোকানে হালকাতা আছে, আবার মেকওভারের ব্যাপার আছে, তো কি করব জানি না। তো যাই হোক, ওর তো মনে হয় না কিছুই হয়েছে, কারণ যেহেতু বার্নিং ঘাটে ছিল তো ওই সব দেখানোর পজিশান নেই, ওই বার্নিং ঘাটের জিনিসই দেখাবে। আচ্ছা, এবার ও রান্না করলো 2 রকম, পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। আমি তো পাট শাকই খাইনি, আমি জানি না কীরকম খেতে হয়, তবে ঝোল ঝোল মানে আমরা চিংড়ি মাছ দিয়ে যে তরকারি করি, তো তাতে ঝোল ওরকমভাবে কোনো শাক দিয়ে সবজি দিয়ে করি কিনা আমার জানা নেই। যাই হোক, ওই পাট শাক দিয়ে পাতলা করে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছে। একই দিনে ও চিংড়ি মাছ আর তোমার হচ্ছে ট্যাংরা মাছ অর্ডার দিয়েছে। আর ট্যাংরা মাছটা কী করেছে, ট্যাংরা মাছটা আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছে। যাই হোক, ওগুলো একদম জ্যান্ত ট্যাংরা, ওই ট্যাংরাগুলোর স্বাদই আলাদা হয়। আমি যতদূর জানি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই যথেষ্ট সুন্দর খেতে লাগে। বেগুন আলু দিয়ে আমি কোনোদিন খাইনি, কেমন লাগে আমার জানাও নেই। আমার মনে হয় ওই পাতলা ট্যাংরার ঝোল মানে অদ্ভুত সুন্দর লাগবে। ও বলছে কোনো কিছুই দিইনি, শুধু রসুন দিয়েছে হচ্ছে পাট শাকে, আর কোনো মশলাই নাকি দেয়নি, লঙ্কা গুঁড়ো বা তোমার হচ্ছে আদা ফাদা কিছু দেয়নি। আমি লঙ্কা গুঁড়োর কথা বাদ দাও, কাঁচা লঙ্কা দিয়েও মানুষ রান্না করে, কিন্তু আদা বাটাও দেয়নি মাছেতে, শুধু ঝোল করে দিয়েছে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। জানি না ওটা কীরকম খেতে হয়, আমার আইডিয়া নেই, ও তাই বললো। আচ্ছা, এবার কিছুদিন আগে তোমরা দেখেছো কাতলা মাছ আর লোটে মাছ একসাথে নিয়েছিল এবং বললো একদিনে 2টো মাছ করবো, কখনোই না, বলে একটা মাছ তুলে রেখেছিল, শুধু কাতলা মাছ করেছিল। তাহলে এক্ষেত্রে আবার চিংড়ি মাছ আর তোমার করলো কি যেন বলে
চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ দুটো করলো, কি জানি কখন কি বলে তার ঠিক নেই। আচ্ছা, তারপরে বললো শাশুড়িকে শুক্তো চেয়েছিল, শাশুড়ি শুক্তো করে দিয়েছে। ও মানে ওকে মনে হয় শুক্তো করার কথা বলেছিল, বাট ও শুক্তো করতে ইন্টারেস্টেড নয়, কারণ আলু দেওয়া যাবে না, ঘি দেওয়া যাবে না, তাহলে কিসের শুক্তো, ঠিক আছে। তো পরে আলু আর মানে তোমার হচ্ছে লাল আলু এইসবগুলো পরে দেওয়া যায়, ঠিক আছে। তো আর একটা জিনিস হলো যে ঘি দেওয়া যাবে না বললো। তো সুগারে কি ঘিও খেতে নেই আমার আইডিয়া নেই, মানে রান্নাতে ঘি খেতে নেই আমার আইডিয়া নেই। তো যাই হোক, সেই জন্য ওর শাশুড়ি রান্না করে দিয়েছে শুক্তো, আর দিয়েছে আম দিয়ে টক ডাল। তো বললো টক ডাল আমি ভাত দিয়ে না, এমনি চুমুক দিয়ে খাবো, অনেকেই টক ডাল চুমুক দিয়ে খেতে ভালোবাসে। আর এই দুটো রান্না হয়েছে। আর একটা জিনিস দেখলে যে ছোটো মার বাড়িতে ও 4 রকম তরকারি নিয়েই টুকটুক করে দিতে গেল, এবং এই যে দেয়া দেইটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। কেন দিতে গেল? ছোটো মা রান্না করার সময়ই পায়নি, শুধুমাত্র ভাত করেছিল, তাই জন্য 4 রকম তরকারিটা দিয়েছে যাতে আর রান্না করতে না হয়, কারণ ছোটো মা কিন্তু ওই যেটুকু নিয়ে বেশি ব্যস্ত ছিল, ঠিক আছে, এটা বোঝা গেছে। আর ও সকালবেলায় রান্না করে নিয়েছে বলে ওর কোনো সমস্যা হয়নি ওর বক্তব্য অনুযায়ী। তাহলে ওই রান্নাগুলো কিন্তু মানে ছোটো মার ঘরেতে ও দিল। তার মানেটা কি? ছোটো মার সঙ্গে হৃদ্যতা সেই লেভেলে, তাই দেখছো 2-3 বার করে। আমি তো 2বার দেখলাম যে ও খাবার দাবার দিচ্ছে। আচ্ছা, বাই দা ওয়ে, ও বারবার বলছে স্যান্ডির হচ্ছে একটা মানে রোগ আছে, হ্যাঁ, খুব অন্যরকম রোগ আছে, তার জন্য আরও সবাই বলছে। আচ্ছা, স্যান্ডির কী রোগ আছে? আমি তো যতদূর জানি সুগার আছে। আর সুগার তো মানে ওর যেটা আছে সেটা তো হাই সুগার না, নর্মাল সুগার, মানে একটু বাড়ে একটু কমে। তো সুগারটা তো অস্বাভাবিক কোনো রোগ নয়। এখন তো সবার বাড়িতে সুগার, প্রেশার, থাইরয়েড, কার বাড়িতে নেই? তো সুগার নিয়ে ও যে বলছে অন্যরকম রোগ আছে, তাই জন্য সবাই বারবার বারণ করছে। তো তো প্যানক্রিয়াসের ব্যাপারটা জিরো হয়ে গেছে, তাহলে তো শুধু সুগার আছে, তাহলে বিশাল রোগ আছে কি ও বলতে চাইছে আমি বুঝতে পারছি না। মানে হাইলাইট করছে না কি, কি জানি। আমি অবাক হয়ে যাই, সুগার আছে বলে বলে, মারাত্মক রোগ আছে, মারাত্মক রোগ আছে বলে বলে আরও রোগটাকে বাড়িয়ে দিচ্ছে। এরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবে।